মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা হলে পৌঁছাতে দেরি হওয়ার সময় শিথিল আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির, তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ আদালতের। ছাগলকান্দের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি, এনবিআরের ফয়সাল বগুড়ায় বদলি। সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে সক্রিয় 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম, পাচার হচ্ছে বিপুল অর্থ, দ্রুত আইন করা সহ মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির তাগিদ সিআইডির। এবং মাসের পর মাস অপেক্ষায়ও মেলে না ভিসা, দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করেছে ভারত, কম খরচে সেবা নিশ্চিতের তাগিদ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিনা। আষাঢ়ের বৃষ্টি স্নাত দিনে দুর্ভোগ মাথায় নিয়েই প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। কাকভেজা হয়ে পানি মারিয়েই কেন্দ্রে যায় তারা। যানজটে পৌঁছাতেই দেরি হয় অনেকের। এই অবস্থায় পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা পায়, সেইভাবেই সমন্বয় করা হয় সময়। এক হাতে ছাতা, আরেক হাতে পরীক্ষার প্রবেশপত্র। রোববার সকালে বৃষ্টিতে ভিজে এভাবেই পরীক্ষার হলে আসতে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। বৃষ্টি আর যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় অনেক পরীক্ষার্থীর। একদিকে এবারের পরীক্ষার্থীরা 2 বছরের জায়গায় মাত্র 18 মাস সময় পেয়েছে, অন্যদিকে চলছে ভরা বর্ষার মৌসুম। তাই জুনে পরীক্ষা না নিয়ে 2 মাস পেছানোর দাবি ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের। 2 মাস পিছালে কোনো কিছুর সমস্যা হতো না, যেহেতু বর্ষার সিজন। পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। প্রত্যেকটা বাচ্চা ভিজে আসছে, অসুস্থ অবশ্যই হতে পারে, এরপরে যে কি হবে বলতে পারি না। কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, বিরূপ আবহাওয়ার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা সময় পান, সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে। সিকিউটা একটু হার্ড ছিল, যদিও সব ফুল অ্যান্সার করা হয়েছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরাই কমন ছিল। ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে। এবার সিলেবাস সংক্ষিপ্ত হলেও পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারী বর্ষণে চট্টগ্রামেও জলজটে বিপাকে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অনেক পরীক্ষা কেন্দ্রের ভেতরেও পানি উঠে যায়। এছাড়া নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রোববার ভোররাত থেকেই একটানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা থেকে শুরু করে অলিগলি সব জায়গা পানিতে ছাপিয়ে যায়। তার উপর মরার ওপর খাড়ারগা হয়ে দাঁড়ায় সামান্য বৃষ্টিতেই নগরীর জলাবদ্ধতার রূপ। এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই আষাঢ়ের বৃষ্টি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার্থীদের জন্য। পানির জন্য তো যেতে পারছি না, আল্লাহ জানে, মনে হয় সময় অনেক লেট হয়ে যাবে। শিক্ষার্থীরা পানি বন্ধ হয়ে গেছে, কেউ পানির কারণে আসতে পারতেছে না। শুধু রাস্তাঘাটেই ভোগান্তি নয়, পানিতে তলিয়ে যায় পরীক্ষার কেন্দ্র। সকালের এক পশলা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে পানি উঠে যায়, আর তা মারিয়ে পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের। জলজটের চরম দুর্ভোগ মাথায় নিয়ে পৌঁছাতে দেরি হওয়ায় শিথিল করা হয় সময়। গাড়ি 3-4 বার চেঞ্জ করতে হয়েছে, কতটুকু এসে পানির জন্য বন্ধ হয়ে গেছে, আবার অন্য গাড়ি নিতে হয়েছে। বড় হওয়ার থেকে দেখতেছি চট্টগ্রাম পানি সবসময় অবস্থায় থাকে। এদিকে বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার ভয়ে আগামী পরীক্ষাগুলোতে উপস্থিতি নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক পরীক্ষার্থীরা। আমি তো মনে করছি আমি ঠিক টাইমে এক্সামে আসতেই পারবো না। বাজে অবস্থার মধ্যে আসছি, তার উপরে এসে আবার এখানে ভিজে পুরো এক্সাম দিতে হয়েছে। হাঁটো পানি পুরো ভিজা অবস্থায় পরীক্ষা দিচ্ছি। শুধু এইচএসসি পরীক্ষার্থী নয়, জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকেও। সিটি কর্পোরেশন ও সিডিএ সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছে না বলে দাবি তাদের।
নগরীতে জলাবদ্ধতা নিরসনে 3টি সংস্থার 4টি প্রকল্পের কাজ চললেও তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। সামান্য কিংবা মুষলধারে বর্ষণেই পানির নিচে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম, যার কারণে আজকে এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। এই অবস্থা থেকে কখন পরিত্রাণ মিলবে এর উত্তর নেই যেন কারো কাছেই। নগরীর কাপাসগুলো এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার কারণে সিলেট বিভাগের 87টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 9 জুলাই থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার রাজধানীর সেগুনবাগিচার সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সারা দেশে এবছর শিক্ষার্থী ঝরে পড়ার হার গত বছরের তুলনায় কম বলেও জানান মন্ত্রী। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 87টি কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি, কারণ সেখানে পরীক্ষা হয়নি। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেখানে ছিল 26টি কেন্দ্র, সেই 26টি কেন্দ্রে আজকে পরীক্ষা হয়নি। 2023 সালের তুলনায় 2024 সালের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে আমাদের সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13,59,342 জন, আর 24 সালে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 14,61,514 জন, সেটা হচ্ছে প্রাক্কলিত। মৌসুমী বায়ুর প্রভাবে 3 দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেট সহ কোথাও কোথাও ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আষাঢ়ের মধ্যভাগে এসে চেনা রূপে ধরা দিয়েছে বর্ষা। সক্রিয় হয়ে ওঠা মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিতে ভিজেছে সারা দেশ। দিনভর কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি ভুগিয়েছে সব মানুষকে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভোগান্তির মাত্রা ছিল কিছুটা বেশি। বৃষ্টিতে সেরকম খ্যাপ মারা যায় না, গাড়ি না চালালে তো সংসার চলবে না। জলাবদ্ধতার কারণে একটু অস্বস্তিও হচ্ছে মানুষের। আষাঢ়ে বর্ষণের এই ধারা আগামী 5 জুলাই পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আগামী 72 ঘন্টার জন্য জারি করেছে ভারী বর্ষণ সতর্কবার্তা। সঙ্গে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কার কথাও বলছে তারা। রংপুর, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম এবং সিলেট এই দুটি বিভাগের যে সকল পাহাড়ি এলাকা আছে সেগুলো পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে, সেই সতর্কতাও আমরা জারি করেছি। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, 72 ঘন্টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী আরও 5 থেকে 6 তারিখ পর্যন্ত কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যদিও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমের অনুভূতি খুব একটা কমবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তালা খুলতে এবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেন আদালত। এদিকে ছাগলকান্দে আলোচিত মতিউর রহমানের সম্পত্তির হিসাব চেয়ে ঢাকাসহ বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। বেনজির ও মতিউরের বিরুদ্ধে এই সপ্তাহেই মামলার কথা ভাবছে সংস্থাটি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দুদকের অনুসন্ধান। মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া শেষে এখন চলছে যাচাই বাছাই। এই সপ্তাহেই বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছে সংস্থাটি। এর আগে 3 দফায় বেনজির আহমেদের 697 বিঘা জমি, 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু গুলশানে স্ত্রী ও মেয়ের নামে থাকা 4টি ফ্ল্যাট জব্দ নিয়ে বেকায়দায় পড়ে যায় সংস্থাটি। গত 13 জুন গুলশান 1-এর র্যাঙ্কন আইকন টাওয়ারে থাকা 4টি ফ্ল্যাট তালাবদ্ধ থাকায় ঢুকতে পারেনি দুদকের টিম। ভবনটিতে গিয়ে দুদক জানতে পারে ফ্ল্যাটগুলোর চাবি রয়েছে বেনজির ও তার পরিবারের কাছে। ফ্ল্যাটের তালা খুলতে আদালতের দ্বারস্থ হতে হয় দুদককে, কেননা ফ্ল্যাটগুলো ভাড়া দিতে হলে এতে থাকা জিনিসপত্রের তালিকা তৈরি করতে হবে। সব শুনে আদালত ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পত্তির হিসেব চেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধেও খুব শিগগিরই মামলা করতে যাচ্ছে সংস্থাটি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসেব দেওয়া উচিত। সরকারের যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন,
তাদের সবারই মানে স্বচ্ছতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের আমি যখন ঢুকলাম এই অফিসে আমি একটা দিলাম স্টেটমেন্ট দিলাম, পরে আমি যখন বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে, এটা তো প্রত্যেকের জন্য দেওয়া। আপিল বিভাগ বলে দিচ্ছে কারো যদি আটকাতে হয় তো আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টেতে অর্ডার আনতে হবে। দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তিতে দুদকের পাশাপাশি রাষ্ট্রপক্ষ কাজ করবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগ ওঠা এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করা হলো বগুড়ায়। এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মোহাম্মদ শহীদুজ্জামানের সই করা চিঠিতে এই তথ্য জানা গেছে। ওই চিঠিতে মাহমুদ ফয়সালকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এ বদলি করা হয়েছে। তার জায়গায় বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মাহমুদ ফয়সালের নামে বেনামে থাকা 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। খোঁজ মিলেছে তার 700-এর বেশি ব্যাংক অ্যাকাউন্টের। টানা 3 দিনের অভিযানে দখল মুক্ত হলো রামচন্দ্রপুর খালের মোহাম্মদপুর অংশের 20 বিঘা জমি। তবে সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করলেও খালের ওপর গড়ে ওঠা একটি সঙ্গীত একাডেমির স্থাপনা উচ্ছেদ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে খালের ওপর যে কোনো স্থাপনাই ভেঙে ফেলা হবে বলে জানায় নগর কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা আলোচিত সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর সেখানে চলছে মালামাল অপসারণের কাজ। 3 দিনের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হয় খালের প্রায় 20 বিঘা জমি। উচ্ছেদ শেষে সেখানে চলছে খাল খনন কার্যক্রম। তবে এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করলেও ভাঙা হয়নি খালের জমিতে গড়ে তোলা একটি সঙ্গীত একাডেমির স্থাপনা। এটি প্রভাবশালীর প্রতিষ্ঠান হওয়ায় তা উচ্ছেদ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধ যা আছে সবকিছু ভাঙাই উচিত। কাল যদি মনে করো বাস্তবায়ন করতে চায় তাহলে পুরাটাই ভাঙতে হবে। সুদের দ্বারা না কি একটা নাম দিয়া জায়গা দখল করে বইয়া দিচ্ছে, মেন আমগো পানি যাওয়ার জন্য মানুষের জন্য যেটা সার্থক এটা বন্ধ করে বইয়া দিচ্ছে, এরা ক্ষমতা দিয়ে বইয়া দিচ্ছে। সুরের ধারা একাডেমি ভাঙলে হয়তো পাশে আবার জায়গা থাকবে, ওখানে করে নেবে, কিন্তু মানুষের প্রয়োজনে এই জিনিসটা করার দরকার। এ বিষয়ে খাল খননের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে প্রশ্ন করলে মেলেনি সদুত্তর। তবে মুঠোফোনে যোগাযোগ করলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ কোনো স্থাপনায় রাখা হবে না খালের জমিতে। এইটা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা আছে ওদের সাথে আলাপ করে এই ব্যাপারে ওরা জানে। টানা 3 দিনের উচ্ছেদ অভিযান শেষে বিভিন্ন স্থাপনার টিন অ্যাঙ্গেল সহ বিভিন্ন উপকরণ নিলামে বিক্রি করে সিটি কর্পোরেশন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে চুক্তি হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে হুমকির মুখে পড়বে জাতীয় নিরাপত্তা। রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সরকার ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেরার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। দেশের স্বার্থেই বিদেশি ঋণ নিতে হয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেটে বিদেশি ঋণ নির্ভরতা কমে এসেছে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট বিল পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রতি বছর বাজেট পাশের পর একটি মহল একে উচ্চাভিলাষী বলে সমালোচনা করে আসছে। বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাভিলাষী, এটি বাস্তবায়নযোগ্য না। কিন্তু গত 15 বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 96%। বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির স্বার্থে, সামগ্রিক অর্থনীতির স্বার্থে,
বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, এবং আমরা যাদের কাছ থেকে নিই সেখানে আমরা মেম্বার। অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেট উত্তর নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় নৈশভোজের আয়োজন করা হয়। বাজেট পাশের পর এই আয়োজনটি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী AH মাহমুদ আলী। এরপর অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে টেবিলে টেবিলে ঘুরে নৈশভোজে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা। বাজেট পরবর্তী আয়োজনে উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, আইন প্রণেতা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য থেকে 1 টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল 106 টাকা 75 পয়সা এবং কেরোসিন 106 টাকা 75 পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোল এবং অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের এই পুনর্নির্ধারিত দাম আজ 1 জুলাই থেকে কার্যকর হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকায় অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। দেশে 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম সক্রিয় বলে ধারণা সিআইডির। অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার রুখতে দ্রুত আইন করার পাশাপাশি মোবাইল অপারেটর ও বিকাশ নগদের মতো আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনার তাগিদ সিআইডি প্রধানের। রবিবার দুপুরে সংস্থাটির কার্যালয়ে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সিআইডি প্রধান বলেন, অনলাইন অপরাধ নিয়ন্ত্রণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তথ্য প্রযুক্তির সহজলভ্যতা মানুষকে বহুবিধ সুবিধা দিলেও উদ্বেগ বাড়াচ্ছে অনলাইন জুয়া সহ নানা ধরনের অপরাধ প্রবণতা। বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার ফাঁদে সর্বশান্ত হচ্ছেন অনেকে। অর্থ পাচার হচ্ছে দেশের বাইরে। রোববার অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বিষয়ক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রতিষ্ঠানটি জানায়, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি, গবেষণার অভাব আর সুনির্দিষ্ট আইন না থাকা। স্পষ্ট কোনো তথ্য না থাকলেও সিআইডির ধারণা, দেশে 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম রয়েছে। অনুষ্ঠানে অনলাইন জুয়া ও অর্থ পাচার নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন, মোবাইল অপারেটর ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনার তাগিদ দেন সিআইডি প্রধান। এগুলি বেশ কষ্টকর যে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে তাদের অর্জিত ডলার বা রিঙ্গিত বা রিয়েল এগুলি বাংলাদেশে ইন হয় না। এগুলি দুবাই থেকে যায় বা আদার্স কান্ট্রিতে থেকে যায়, আর ওইখান থেকে ইনস্ট্রাকশন মোতাবেক ইমানি করে এগুলো ডিস্ট্রিবিউশন করে। একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে অনলাইন জুয়ার ভয়াবহতা ঠেকানো কঠিন বলেও মন্তব্য করেন সিআইডি প্রধান। এই অপরাধগুলি দমনের জন্য সম্মিলিত প্রচেষ্টা লাগবে। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সাইডে একটি সেন্ট্রাল ডাটাবেস খুবই জরুরি, যেখানে সিআইডির অ্যাক্সেস থাকা খুবই জরুরি। তবে ক্রিকেটার সাকিব আল হাসানের অনলাইন জুয়ার বিজ্ঞাপনের বিষয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান সিআইডি প্রধান। আমরা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির দিকে না যাই, আমরা আইনের মধ্যে সীমাবদ্ধ থাকি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে ঢুকছে ভারতে অবৈধভাবে উৎপাদিত মোবাইল। নারায়ণগঞ্জে সোনারগাঁও থেকে 808টি মোবাইল সহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত দোকান মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। মোবাইল শোরুমের বিক্রয়কর্মী আবু তাহের চাকরির পাশাপাশি গড়ে তোলেন মোবাইল চোরাচালান চক্র। 3 বছর ধরে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন কুমিল্লা সীমান্ত দিয়ে নিয়ে আসতো চক্রের সদস্যরা। চোরাই মোবাইল যেটি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা তাহের সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব 3। জব্দ করা হয় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 808টি মোবাইল। গত 1.5 মাসে তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে যে 5টি বড় চালান তারা নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঢাকাতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই প্রতিটি চালানেই প্রায় 500টির মতো মোবাইল তারা পাচার করে নিয়ে এসেছে। গাজার প্যাকেটগুলি যেভাবে থাকে ঠিক একইভাবে কিন্তু এই মোবাইলগুলি 8টি 9টি 10টি মোবাইলের একটা ছোট ছোট করে প্যাকেট করে এই মোবাইলগুলি কিন্তু সীমান্তের ওই পার থেকে হাতে হাতে বাংলাদেশে এভাবে ঢুকছে। র্যাব জানায়, চোরাই মোবাইল তারা কুমিল্লা ও ঢাকার বিভিন্ন শোরুমের মালিকদের কাছে বিক্রি করত। অভিযুক্ত দোকান মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব।
তারা কোন কোন মার্কেটে কোন কোন ব্যক্তিদের কাছে এই মোবাইলগুলি বিক্রি করেছে বা বিক্রি করছে, তাদের গ্রাহক কারা, সেগুলির ব্যাপারে আমরা অবশ্যই বিস্তারিত তথ্য নিব এবং তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে। ভারত ও বাংলাদেশে মোবাইল চোরাচালানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের খোঁজ করছে র্যাব। আমাদের অভিযান পরিচালনা বিভিন্ন সময় হচ্ছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এবার টিকিট সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানালেন বাংলাদেশ বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম। বললেন, আপাতত এয়ারবাস কেনা হলেও বিবেচনায় থাকবে বোয়িং এর প্রস্তাবও। রবিবার গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ে তিনি জানান, লাভজনক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ বিমানের টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টগুলোকে সাধারণত কমিশন দেওয়া হয়ে থাকে 7%। তবে সম্প্রতি বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমানের টিকিট 15 থেকে 20% ছাড়ের অফার দেওয়া হয়, যা সংস্থাটির বিজনেস পলিসি ও স্বার্থ বিরোধী হওয়ায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক বার্তা দেয় বাংলাদেশ বিমান। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ যাত্রীরা। এমন বাস্তবতায় রোববার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা করেন বাংলাদেশ বিমানের নবনিযুক্ত এমডি জাহিদুল ইসলাম। এ সময় টিকিট কালোবাজারি রোধে বিমানের কঠোর পদক্ষেপের কথা জানান তিনি। করাপশনের বিষয়ে আসলে ইজ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এখানে আস্তে আস্তে এখান থেকে আমাদের এই প্রশ্নের থেকে, যেমন টিকিটিংয়ের প্রশ্ন থেকে মুক্ত হইতে চাই, এটার থেকেও ধীরে হলে মুক্ত হইতে চাই পুরোপুরি। নতুন বিমান কেনার বিষয়ে এমডি জানান, আপাতত এয়ারবাসের বিমান কেনা হলেও ভবিষ্যতে বোয়িং এর প্রস্তাবও বিবেচনায় রাখা হবে। তো এয়ারবাসের সাথে আলোচনা, আমাদের বিভিন্ন ইন্টারনাল যে প্রসিডিউর সেগুলি আছে, আবার বোয়িংয়েরও প্রস্তাব আছে, সেটাও আমরা একটু ওইটাকে একটা শেপে নিয়ে ওইটার বিষয় ইয়ে করবো, কারণ আমাদের তো প্রয়োজন অনেক। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের বিভিন্ন গন্তব্যে নতুন রুট চালুর বিষয়ে কাজ চলছে জানিয়ে বিমানের নতুন এ কর্তা জানান, অলাভজনক রুট চিহ্নিত করে লাভজনক রুটে বেশি ফ্লাইট চালানোর পরিকল্পনা চলছে। কাজ চলছে এক্সিস্টিং রুটের মধ্যেও আরেকটু একদম বেশি লস মেকিং বা যেটার মধ্যে অলরেডি প্রফিট আছে সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানো। 2034 সালের মধ্যে নতুন 32টি এয়ারক্রাফট প্রয়োজন হবে বলেও জানান বিমানের প্রধান নির্বাহী। যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক, আমাদের বহরে অ্যাড করতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফিরছে 3 দিন মেয়াদী মোবাইল ইন্টারনেট প্যাকেজ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রাহক প্রিয় সব ডেটা প্যাকেজ পুনর্বহালে এরই মধ্যে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করেছে সংস্থাটি। নেওয়া হচ্ছে মোবাইল অপারেটরদের মতামত। শিগগিরই আসবে এই সংক্রান্ত নির্দেশনা। শুভ খানের রিপোর্ট। গেল বছরের 15 অক্টোবর বিটিআরসির নির্দেশে 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেয় মোবাইল অপারেটররা। 7, 30 ও আনলিমিটেড এই 3 মেয়াদে 95টির পরিবর্তে প্যাকেজ সংখ্যা নামিয়ে আনা হয় 40টিতে। যদিও ওই সময় খোদ বিটিআরসির জরিপেই উঠে আসে প্রায় 70% গ্রাহক ব্যবহার করেন 3 দিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি। নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি টানা 4 মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে প্রায় 31 লাখ। আগে যে পরিমাণ নেট কেনা হইতো এখন ওই পরিমাণ নেট কেনা হয় না। যতটুকু দরকার আমি সেই টাকা দিয়ে আমি কিনবো। এই বেঁধে ধরা নিয়মের মধ্যে আমরা থাকতে চাই না। কমেছে মোবাইল অপারেটরদের আয়। 2023 সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল ও জুন এই 3 মাসে জিপি, রবি ও বাংলা লিংকের বিকৃত সেবার আয় ছিল 7,993 কোটি টাকা। প্রবৃদ্ধির হার 7.23%। তবে চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আয় বাড়লেও প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক 1.76%। ম্যাক্সিমাম কাস্টমার বেসই কিন্তু 3 দিনটা প্রিফার করে এবং সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা বেশ বড় হয়েছে। এই অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবার চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। বিটিআরসির সবশেষ তথ্য মতে দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন 12,51,00,000 গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা, যার মধ্যে প্রায় 80%ই যান চিকিৎসার জন্য। তবে ভারতের চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে ই-মেডিকেল ভিসা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে।
তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। যদিও সদ্য অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে সেখানে বড় জায়গা পেয়েছে দুই দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। ই মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ফ্রান্সের প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচনে মেরিন লেপেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল আরএন জয় পেয়েছে। দলটি পেয়েছে 34% ভোট। অন্যদিকে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে 28%-এর বেশি। আর বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20%-এর বেশি ভোট। গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দেশটিতে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। নির্বাচনের আগে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল কিংবা জনমত জরিপে যে ফলাফল দেখা গিয়েছিল, ফ্রান্সে মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের বুথ ফেরত ভোটের ফলাফলেও তার ছাপ দেখা গেল। নানা আলোচনা আর সমালোচনার পর প্রথম ধাপের নির্বাচনের ফলাফলে দেখা গেছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি পেয়েছে 34% ভোট, আর কমিউনিস্টবাদীদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে 28.1 ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20.3% ভোট। এদিকে ভোটের ফলাফলে হতাশা জানিয়ে সাধারণ মানুষ বলেছেন কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে। আর তাই আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোটে মেরিন লোপেনের ন্যাশনাল র্যালিকে যেন রোকা হয় সেজন্য সকল ভোটারদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমাদের জন্য অনেক সমস্যা হবে, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যেতে রাশিজমের শিকার হবে এবং কাজে কর্মে আমাদের রাশিজমা আসবে, সর্বত্র রাশিজমা আসবে। বাংলাদেশে যত ভোটার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মারিন লোপেনকে রুখে দেওয়ার জন্য যত চেষ্টা আছে ভোট দিবেন না। গেল 40 বছরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে এবারে সর্বোচ্চ ভোট পড়েছে। এবারে ভোট পড়েছে 59.39%। আগেও মেরিন লোপেনের কট্টর ডানপন্থী দল প্রথম ধাপে নির্বাচনে জয়ী হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপে তারা টেকতে পারেনি। আর তাই উদারপন্থীদের প্রত্যাশা এবারও 7 জুলাই রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থী দল টেকতে পারবে না। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। কুয়েতে বসবাসরত আকামাবিহীন অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলো 30 জুন। বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে 17 মার্চ থেকে 30 জুন পর্যন্ত এই সময়ে 4000-এর বেশি আউটপাস নিয়েছে অবৈধ প্রবাসীরা। এই সুযোগে দেশটিতে থাকা আকামাবিহীন অবৈধ প্রবাসীরা যাদের বিরুদ্ধে মামলা ছিল না তারা সহজেই কুয়েত ত্যাগ করতে পেরেছেন। 1 জুলাই থেকেই অবৈধদের ধরতে কঠোর অভিযানে নামবে কুয়েত প্রশাসন। অবৈধদের আশ্রয়দাতার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রবাসের সময় এবার খেলার খবর। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছেড়েছেন 3 টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। হৃদয়ের জন্য নতুন না হলেও 2 পেজের তাসকিন ও মোস্তাফিজের জন্য এলপিএল হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। মোটে 2 দিনের ব্যবধান, আবারও বিমানবন্দর, আবারও তাসকিন আহমেদ। সকালে স্নিগ্ধ আলো সঙ্গী করে বাবা আর ছেলের হাত ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগার স্পিড স্টার। জাতীয় দল নয়, তাসকিনের নতুন অ্যাসাইনমেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল। শ্রীলঙ্কা লিগ খেলতে যাওয়া নতুন অভিজ্ঞতা তাসকিনের জন্য। এর আগে আইপিএল, পিএসএল থেকে ডাক পেয়ে বিসিবির এনওসি না পাওয়ায় খেলা হয়নি। তবে বিশ্বকাপ হতাশার পর ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে নিজেদের অবস্থান পাল্টেছে বোর্ড।
তাই তো নতুন চ্যালেঞ্জের আগে সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকা এক্সপ্রেস। প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকি, ভালো ইনশাআল্লাহ। শুধু তাসকিন নয়, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলাদা করে বললে আইপিএল যেন বদলে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এদিন লঙ্কান বিমান ধরার দলে ছিলেন তিনিও। নিলামের আগেই নিজেদের আইকন প্লেয়ার হিসেবে যাকে কিনে নেয় ডাম্বুলা থান্ডার্স। ব্যক্তিগত গাড়ি থেকে নেমে এড়িয়ে গেলেন গণমাধ্যম, তবে স্মিত হাসিতে বুঝিয়ে গেলেন করতে চান দারুণ কিছু। গেল এলপিএলের জাফনা কিংসের হয়ে হৃদয় ভোলানো ব্যাটিং এখনও সমর্থকদের চোখে লেপ্টে আছে। এবার খেলবেন মুস্তাফিজের দল ডাম্বুলা থান্ডার্সে। ফিজের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন একই বিমানে। আগে থেকে তো সবাই খেলে, এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে, আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করতে হবে, সব জায়গায় ভালো করলে সব জায়গায় অপরচুনিটি আছে। পার্সোনাল টার্গেট কি? কোনো টার্গেট নেই, দোয়া করবেন। 1 জুলাই শুরু হচ্ছে এলপিএল এর পঞ্চম আসর। প্রথম দিন মাঠে নামছে মুস্তাফিজ ও হৃদয়ের ডাম্বুলা থান্ডার্স। পাল্লেকেলের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যান্ডি ফ্যালকনস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভালো খেলেও পর্যাপ্ত সুযোগ পান না অনেকে, আবার কেউ কেউ দিনের পর দিন খারাপ খেলেও টিকে থাকেন। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর বাংলাদেশের দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রত্যাশা অনুযায়ী এগোয়নি দেশের ক্রিকেট। খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসে বিসিবিকে পুরো কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাব্বির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফ্লাশিং মিডো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাজিদ মুস্তাহিদ আমার সঙ্গে রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। অনেকেই বলছে যে বাংলাদেশ খুব কষ্ট লেগেছে, বাংলাদেশ সেমিফাইনাল খেলেনি, সেখানে খেলেছে আফগানিস্তান। ওরা অনেক পরে আমাদের খেলা শুরু করেছে। এই কোয়েশনটা একটু কঠিন ছিল। 12 ওভার, ওরা খুব ভালো বোলিং ডিপার্টমেন্ট, ওদের সাথে 12 ওভার 1 বলে আসলে 115 রান করে, এত ইজিও না। তারপরও আমার কাছে মনে হয় ওই দিন আমরা ম্যাচ হেরে যাই, ওটা আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট ব্যাপার না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমরা যদি 12 ওভার 1 বল খেলতে পারি, জিততে পারি, ওটা ইম্পর্টেন্ট ছিল। তাতে আমরা যদি 50 রানে অল আউট হয়ে যাই, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না। ক্রিকেট শুরু করার পর থেকে আমাদের এখন লেভেলটা আরও অনেক উপরে থাকা উচিত। এটা ল্যাকিংসটা আসলে আমাদের প্লেয়ারদের নাকি আমাদের স্ট্রাকচার, এইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা সমন্বয় হয়ে প্লেয়ার এবং অফিসিয়ালরা বসে আলোচনা করলে খুব ভালো দিক নির্দেশনা চলে আসবে। ফাইনাল ইস্যু দেখেছেন, সাউথ আফ্রিকা ভালো একটা পজিশনে থেকেও কিন্তু ম্যাচটা হেরে গেছে। সাউথ আফ্রিকা কাপ নেক, এটা আমি চাচ্ছিলাম, কারণ আসলে ওরা আনলাকিভাবে প্রতিবারই এরকম ভালো অবস্থায়, ভালো মেইন সব থেকে টপ টিম থাকার পরও ওরা হেরে যাচ্ছে। আপনি পেস বোলার নিশ্চয়ই দেখেছেন, হার্দিক পান্ডিয়া এবং বুমরা কিভাবে তারা লাস্ট 4 ওভার তারা বোলিং করেছে। ওদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, বাট আমরা শিখিও খুব জলদি, কিন্তু সেটা আমরা আসলে সঠিক জায়গায় আমরা প্রয়োগ করতে পারি না। আপনার প্ল্যানটা কি ক্রিকেট নিয়ে? ন্যাশনাল টিমে খেলার জন্য আমার দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে দেখাটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যারা সিলেকশন করে। আপনি ভালো খেললেও যে ন্যাশনাল টিমে খেলবেন এটাও যেমন আপনি বলতে পারেন না, আবার আপনি খারাপ খেলেও যে ন্যাশনাল টিমের বাইরে যাবেন এটাও আপনি বলতে পারেন না। অনেক ভালো ভালো প্লেয়ারের ড্রিম এখানে চলে গেছে, অনেক ভালো ভালো প্লেয়াররা এখানে ভালো খেলেও খেলতে পারে নাই, অনেকে ভালো না খেলেও খেলতেছে বা খেলছে। বাংলাদেশের ক্রিকেটের ন্যাশনাল টিমের স্পেশালি সিলেকশন পলিসি নিয়ে গত অনেক দিন, দীর্ঘদিন এটা একটা ব্যাধিতে রূপ নিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নিশ্চিতভাবেই যারা নীতি নির্ধারক তারা চাইবেন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে এবং একই সঙ্গে একটা প্রপার সিলেকশন প্রসেস রেডি করে সেখানে বাংলাদেশ দলের সামনের দিকে যে টুর্নামেন্টগুলো আছে তার জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো দল করতে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দল না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। 7 ম্যাচে 14 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন এই লেগ স্পিনার। দারুণ পারফরমেন্সে এবার স্বীকৃতিও পেলেন আইসিসির। আসর জুড়ে চলা ফ্যান্টাসি লিগের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন রিশাদ। দেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের আক্ষেপ ছিল টাইগার ক্রিকেটের জন্মলগ্ন থেকে। অনেকেই এসেছেন প্রত্যাশা পূরণ করতে না পারায় সময়ের সঙ্গে হারিয়েও গিয়েছেন। তবে দীর্ঘ সে অপেক্ষার অবসান ঘটেছে রিশাদ হোসেনের হাত ধরে। তরুণ এই লেগ স্পিনার এবার বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন নিজের বোলিং নৈপুণ্য দিয়ে। 7 ম্যাচে 14 উইকেট, ওভার প্রতি রান খরচ 8-এর নিচে। দলের সেরা বোলার তো অবশ্যই রিশাদ জায়গা করে নিলেন আইসিসির ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি লিগের টুর্নামেন্ট সেরা একাদশে।
সময়ের সঙ্গে সমর্থকদের সংশ্লিষ্টতা বাড়ছে ক্রিকেটে। কেবল ফ্যান নয়, ক্রিকেট নিয়ে তাদের জ্ঞানও প্রশংসার দাবি রাখে। এমন ক্রিকেট বোদ্ধাদের জন্যই চালু করা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি, যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে নিজের সম্ভাব্য সেরা একাদশ তৈরি করতে হবে ওই ম্যাচে, আর সেই বাছাইকৃত ক্রিকেটারদের পারফরমেন্সের ওপর নির্ভর করে দেয়া হবে পয়েন্ট। বিশ্বকাপ শেষে এবারের আসরে সবচেয়ে বেশি ফ্যান্টাসি পয়েন্ট পাওয়া ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি লিগের টুর্নামেন্ট সেরা একাদশ, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন। 578 পয়েন্ট নিয়ে সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে রশিদ খানকে। জায়গা পেয়েছেন তারই আরও 2 স্বদেশী গুরবাজ ও ফারুকি। গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে ট্রাভিস হেড, 3-এ ওয়ার্নার, তৃতীয় অজি ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার কোটায় মার্কাস স্টয়েনিস। সমান 3 জন করে ভারতীয় আছেন এই একাদশে। হার্দিক বাদে বোলিং ইউনিটে বুমরা আর আর্শদীপ। রানার্স আপ দক্ষিণ আফ্রিকা থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ট্রিস্টান স্টাফস। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। হলে পৌঁছাতে দেরি হওয়ার সময় শিথিল, আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির, তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ আদালতের। ছাগলকান্দার মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি, এনবিআরের ফয়সাল বগুড়ায় বদলি। এবং সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থেই নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।